আসসালামু আলাইকুম। ইউথ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো এইচএসসি বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত ঋতুবর্ণন কবিতাটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো কবিতাটি লিখেছেন আলাওল। তো আলাওলকে বলা হয় মহাকবি। তিনি ছিলেন মধ্যযুগের বাঙালি পণ্ডিত কবি। তো শুরুতেই আলাওল সম্পর্কে আমরা জেনে নেই কবি পরিচিতি। আলাওল 17 শতকের অন্যতম শ্রেষ্ঠ কবি। আনুমানিক 1607 খ্রিস্টাব্দে ফতেহাবাদ পরগনার বর্তমান ফরিদপুর জেলা জালালপুরে তিনি জন্মগ্রহণ করেন। তরুণ বয়সে জলপথে চট্টগ্রাম যাওয়ার সময়ে তার পিতা ও তিনি পর্তুগিজ জলদস্যুদের কবলে পড়েন। এই আক্রমণে তার পিতা নিহত হন। তিনি ভাগ্যক্রমে বেঁচে আরাকানে উপস্থিত হন। সেখানে প্রথমে আরাকান রাজের সেনাদলে কাজ পান তিনি। ক্রমে রাজদরবারের প্রধান অমাত্য মাঙ্গন ঠাকুরের কৃপাদৃষ্টি লাভ করেন এবং রাজসভাসদভুক্ত হন। তারই পৃষ্ঠপোষকতায় এবং কাব্য প্রতিভা ও বিদ্যাবুদ্ধির গুণে আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন। রাজসভার শিক্ষিত ও পদস্থ ব্যক্তিদের সাহচর্য থেকে তিনি কাব্যচর্চা করেছেন। তার রচনায় নাগরিক চেতনা ও রুচির ছাপ সুস্পষ্ট। সংস্কৃত, আরবি, ফার্সি সহ বিভিন্ন ভাষায় ব্যুৎপন্ন আলাওল অসামান্য পাণ্ডিত্যের অধিকারী। শিল্পকুশলী এই কবির অন্যান্য রচনার মধ্যে রয়েছে কাব্য সয়ফুলমুলক বদিউজ্জামান, হপ্তপয়কর, সিকান্দার নামা। নীতি কবিতার মধ্যে রয়েছে তোফা। সঙ্গীত বিষয়ক কাব্যের মধ্যে রয়েছে রাগতাল নামা। তো এই শ্রেষ্ঠ কবি মধ্যযুগের মহাকবি আলাওল 1680 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তো আমরা কবিতার মধ্যে যাওয়ার আগে আমরা পাঠ পরিচিতিটা একটু জেনে নেব। তো পাঠ পরিচিতি, কবিতা পড়ার আগে পাঠ পরিচিতি পড়ে নিলে কবিতা সম্পর্কে ভালো একটা ধারণা হয়। তো আলাওলের ঋতুবর্ণন কবিতাটি তার বিখ্যাত কাব্যগ্রন্থ পদ্মাবতীর ঋতুবর্ণন খণ্ড থেকে সংক্ষিপ্ত আকারে সংকলিত হয়েছে। তাহলে এখান থেকেও কিন্তু এমসিকিউ হতে পারে যে কোন কাব্যগ্রন্থ থেকে বা কোন খণ্ড থেকে সংকলিত হয়েছে। তো পদ্মাবতীর ঋতুবর্ণন খণ্ড থেকে সংক্ষিপ্ত আকারে সংকলিত হয়েছে। প্রকৃতির বিচিত্র রূপ অভিব্যক্ত হয় আবহাওয়া ও ষড়ঋতুর প্রভাবে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের যুগে যুগে মানুষ হয়েছে মুগ্ধ হয়েছেন সংবেদনশীল কবিগণ। ঋতুবর্ণনা মধ্যযুগের কাব্যের এক স্বাভাবিক রীতি। কবি আলাওল এই ঋতুবর্ণনায় প্রকৃতির রূপ বৈচিত্র্যের সাথে মানব মনের সম্পর্ক ও প্রভাব তুলে ধরেছেন। বসন্তের নবীন পত্রপুষ্প, মলয় সমীর, ভ্রমরগুঞ্জন ও কোকিলের কুহুতান, গ্রীষ্মের প্রচণ্ড তপনের রৌদ্রত্রাস ও ছায়ার গুরুত্ব, বর্ষার মেঘগর্জন, অবিরল বৃষ্টি জলে স্নাত প্রকৃতি, একটানা দাদুরি শিখিনি রব, শরতের নির্মল আকাশ। এখানে দাদুরি শিখিনি রব হচ্ছে যে মানে সে ব্যাঙের ডাক। হ্যাঁ, শরতের নির্মল আকাশ, ফুলের চামর দোলা, খঞ্জনার নাচ, শরৎ বিদায়ে হেমন্ত পুষ্পতুল্য তাম্বুলের সুখ এবং শীতের ত্রাসে তড়িত সূর্য ডুবে যাওয়া, রজনীতে সুখী দম্পতির চিত্ত সুখ ইত্যাদি চমৎকারভাবে বর্ণিত হয়েছে কবিতাটিতে। ষড়ঋতুর বর্ণনার ভেতর দিয়ে কবি বাংলার প্রকৃতির রূপ মাধুরী তুলে ধরেছেন। ষড়ঋতুর বৈচিত্র্য বাংলার নিঃসর্গ রূপকে যে সমৃদ্ধ করেছে তা এই কাব্যাংশ থেকে স্পষ্টভাবে বোঝা যায়। তো এই ছিল পাঠ পরিচিতি। অর্থাৎ এই পাঠ পরিচিতি থেকে আমরা বুঝতে পারতেছি যে এই যে ষড়ঋতু আছে, এই ঋতুর বিভিন্ন সময়ে যে রূপ বৈচিত্র্য, প্রকৃতির মধ্যে যে রূপ বৈচিত্র্য, সেই রূপ বৈচিত্র্য নিয়ে তিনি কবিতাটি লিখেছেন। তো এখন আমরা সরাসরি কবিতার মধ্যে চলে যাব। তো কবিতায় প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব, দুই পক্ষ আগে পাছে মধ্যে সুমাধব, মলয়া সমীর হইলা কামের পদাতি, মুকলিত কইল তবে বৃক্ষ বনস্পতি। তো এখানে প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব, অর্থাৎ যখন প্রকৃতির মধ্যে শুরুতে বসন্ত আসে, তো বসন্ত আসলে একদম দেখা যায় যে গাছে গাছে বা প্রকৃতির গাছে গাছে নতুন
পল্লব নতুন পাতা গজায়, এই কথাই বলা হয়েছে এখানে যে প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব, দুই পক্ষ আগে পাছে মধ্যে সমাধব, অর্থাৎ দুই পক্ষ আগে পাছে, হ্যাঁ দুইটা ঋতু এখানে গ্রীষ্মকাল ও শীতকালের মাঝে যে বসন্তকাল সেটাকে বোঝানো হচ্ছে যে দুই পক্ষ আগে পাছে মধ্যে সমাধব, অর্থাৎ গ্রীষ্মকাল ও শীতকালের মাঝে হচ্ছে বসন্ত সমাধব, এখানে সমাধব বলতে বসন্তকালকে বোঝানো হচ্ছে। মলয়া সমীর হইলা কামের পদাতি, মলয়া সমীর অর্থাৎ দক্ষিণা স্নিগ্ধ বাতাসকে বোঝাচ্ছে এখানে, দক্ষিণা 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 স্নিগ্ধ বাতাস, এই দক্ষিণা স্নিগ্ধ বাতাসে কামের পদাতি, হইলা কামের পদাতি, হ্যাঁ যে কামের পদাতি প্রেমের দেবতা, কামের পদাতি বলতে এখানে প্রেমের দেবতাকে বোঝাচ্ছে, যে এই বসন্তের সময়ে দক্ষিণা স্নিগ্ধ বাতাসে প্রেমের দেবতা আর মধ্যে এক ধরনের রোমাঞ্চ সৃষ্টি হয়, রোমান্টিকতা ছড়িয়ে যায়। তো মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি, এখানে এই সময়ে গাছে বৃক্ষে কি হয়, বনের মধ্যে বিভিন্ন ধরনের গাছে গাছে একদম মুকুলে ভরে যায়, হ্যাঁ ফুলের কুড়িতে ভরে যায়। তো কুসুমিত কিংসুক সঘন বনলাল, অর্থাৎ বনের বড় বড় একদম পলাশ যে গাছগুলো আছে, পলাশ ফুল ফুটে বা পলাশ ফুল বা পলাশ বৃক্ষগুলো একদম ভরে গেছে, ঘন ঘন হয়ে একদম ভরে গেছে, লাল হয়ে আছে, একদম কুসুমিত হয়ে আছে, কি যে পলাশ ফুল বা পলাশ বৃক্ষগুলো একদম ঘন ঘন হয়ে একদম লাল হয়ে ফুটে আছে বনের মধ্যে। পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল, পুষ্পিত আর একদম ফুলে সাজানো গোছানো আছে, সাজানো আছে যেন, হ্যাঁ মল্লী, পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল, পুষ্পিত মানে পুষ্পে ফুলে সাজানো আছে, সুরঙ্গ মানে সুন্দর রং, শোভন রং, মল্লী বেলি ফুল বা বেল ফুলের কথা বলা হয়েছে, লবঙ্গ এক ধরনের মশলা জাতীয় ফুলের কথা বলা হয়েছে, গুলাল মানে একদম যেন আবির মেখে আছে, হ্যাঁ এই সমস্ত ফুলে সজ্জিত হয়ে শোভন রঙে, হ্যাঁ মশলা জাতীয় একদম একটা ফুলের কথা বলছে লবঙ্গ, একদম গুলাল যেন আবির মেখে আছে এই প্রকৃতির মাঝে সুন্দর করে ফুলে সজ্জিত হয়ে। ভ্রমরের ঝংকার কোকিল কলরব, তো এই সময় কি করে, যখন বসন্ত চলে আসে তখন কি হয়, প্রকৃতির মধ্যে মৌমাছির গুনগুন আওয়াজ শোনা যায়, হ্যাঁ কোকিল কলরব, আর এই সময়ে বসন্তে কোকিল ডাকে, শুনিতে যুবক মনে জাগে অনুভব, আর এই যে বসন্তের যে আগমনের কারণে গাছে গাছে ফুলে ফুলে ভরে ওঠে, তখন কি হয় যে যুবক যুবতীর মনে এক ধরনের প্রেমানুভূতি সৃষ্টি হয়, শুনিতে যুবক মনে জাগে অনুভব, কিসের অনুভব, এটা রোমান্টিক একটা অনুভব তাদের মনের মধ্যে অনুভূত হয়। নানা পুষ্পমালা গলে বড় হরষিত, এই সময় তারা যুবতীরা বিভিন্ন ধরনের ফুলের মালা তারা গলায় পরে বড় আনন্দিত হয়। বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত, বিভিন্ন ধরনের তারা পোশাক অঙ্গে জড়ায়, গায়ে জড়ায়, বিভিন্ন ধরনের পোশাক তারা পরে, এই পোশাকটা তাদেরকে দেখে যেন মনে হয় যে যেন তারা গায়ের মধ্যে চন্দন মাখিয়েছে। নিধাক সময়ে অতি প্রচণ্ড তপন, অর্থাৎ তখন গ্রীষ্মের সময়ে যখন আবার কি হয়, বসন্তকালে যে যখন গ্রীষ্ম শুরু হয়ে যায় তখন আবার কি হয় যে প্রচণ্ড সূর্যের তাপ ছড়িয়ে পড়ে, হ্যাঁ নিধাক বলতে এখানে গ্রীষ্মকালকে বোঝায়, নিধাক বলতে বোঝাচ্ছে গ্রীষ্মকাল, নিধাক সময়ে অতি প্রচণ্ড তপন, যখন গ্রীষ্মকাল শুরু হয়ে যায় তখন আবার সূর্যের প্রচণ্ড তাপে একদম যেন প্রকৃতি অন্যরকম একটা অবস্থা হয়ে যায়, রৌদ্র ত্রাসে এই রোদের ভয়ে রহে ছায়া চরণে শরণ, অর্থাৎ তারা একদম ছায়ার আশ্রয় খোঁজে, হ্যাঁ চন্দন চম্পক মাল্য মলয়া পবন, অর্থাৎ এই স্নিগ্ধ দক্ষিণা স্নিগ্ধ বাতাসে যেন এরকম চম্পা ফুলের মালার গ্রাণ ছড়িয়ে আসে বা ভেসে আসে। সতত দম্পতি, এই সময়ে সতত মানে সর্বদা, হ্যাঁ দম্পতিরা বা যুবক যুবতীরা একসাথে সম্পৃক্ত হয়, হ্যাঁ এবং যেন প্রেমের দেবতার মতো, হ্যাঁ প্রেমের এখানে ব্যাপিত মদন বলতে প্রেমের দেবতাকে বোঝায়,
হিন্দু পুরাণ অনুসারে মদন দেবকে বলা হয় প্রেমের দেবতা। তো এই প্রেমের দেবতার মধ্যে যেরকম এক ধরনের রোমান্টিকতা ছড়িয়ে পড়ে বা সবসময় রোমান্টিকতা ছিল, তো সেই রকম একটা অবস্থা এই দম্পতিদের মনে সৃষ্টি হয়ে যায়। তো এই ছিল আজকের প্রথম পর্ব। পরবর্তী পর্বে আমরা ঋতুবর্ণন কবিতাটির শেষ করব। ধন্যবাদ সবাইকে।